সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের প্রতি কার্যদিবসের নিয়মিত আয়োজন ব্যবসাপাতি সারাদিন। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি মৌসুমী আক্তার। শুরুতে জানিয়ে দেব ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস 2 ঘন্টা লেনদেনে ডিএসসি প্রধান সূচক ডিএসসিএক্স ইন্ডেক্সটি 4.20 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5458 পয়েন্টে। এছাড়া অন্য যে দুটো সূচক রয়েছে তার মধ্যে DS30 সূচকটি 2 ঘন্টা লেনদেনে 0.62 পয়েন্ট কমে অবস্থান করছে 2026 পয়েন্টে। সরিয়া ভিত্তিক সূচকটি এখন পর্যন্ত 0.05 পয়েন্ট কমে অবস্থান করছে 1260 পয়েন্টে। মোট লেনদেন 284 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি তালিকায় উঠে এসেছে এখন পর্যন্ত 129টি কোম্পানি, দর হারিয়েছে 86টি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে দর বৃদ্ধি তালিকায় উঠে এসেছে 145টি কোম্পানি, দর হারিয়েছে 92টি এবং শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দর বৃদ্ধি তালিকায় উঠে এসেছে 12টি ফান্ড, দর হারিয়েছে 9টি ফান্ডের দর। এ ছিল ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা চাইলে এই অনুষ্ঠান চলাকালে আপনাদের মতামত ও প্রশ্ন পাঠাতে পারেন SMS এর মাধ্যমে। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BIZO স্পেস আপনার নাম স্পেস আপনার মতামত দিয়ে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে যে কোনো অপারেটর থেকে। পুঁজিবাজার ও অর্থনীতি নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের অ্যাডিশনাল MD আব্দুল হামিদ। আমরা আলোচনা করব তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ। আমরা যেমনটি দেখছিলাম আজ সকাল থেকে পুঁজিবাজার ইতিবাচক ধারার মধ্য দিয়ে লেনদেন হচ্ছে এবং আপনি জানেন যে চলতি মাসের শুরুতে 2017-18 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে অর্থমন্ত্রী এবং পুঁজিবাজার সংশ্লিষ্টদের কিন্তু অনেক ধরনের চাওয়া পাওয়া ছিল পুঁজিবাজারকে নিয়ে বাজেটে, কিন্তু সেই ধরনের চাওয়া পাওয়া কোনোটাই আমরা পাইনি। তারপরেও আমরা দেখছি যে পুঁজিবাজার স্বাভাবিক অবস্থানে রয়েছে। তবে আমরা যদি বাজেটের আগের কথা চিন্তা করি তখন কিন্তু আমরা দেখেছিলাম যে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব ছিল বাজেটকে ঘিরে, যার প্রভাবটাও আমরা দেখেছিলাম যে বাজেটে পুঁজিবাজারে এক ধরনের লেনদেন কমে গিয়েছিল। কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক রয়েছে। আপনার কাছে কি তাই মনে হয় যে আমরা সেই জায়গাটা কাটিয়ে উঠতে পেরেছি, বা বর্তমানে বাজারকে আপনি কিভাবে দেখছেন? আমাদের যে বর্তমানে বিশেষ করে আজকের যে পজিশন, একটু মোমেন্টাম যদিও কয়েকদিন একটু স্লো ছিল, এই স্লো থাকার মূল কারণটা হলো যে আমাদের বিনিয়োগকারীদের বিশেষ করে যারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর্স তারা ঈদের জন্য কিছু ফান্ড তাদের দরকার। এই সময় একটু সেল প্রেশার বেশি থাকে। ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা ঈদের আগে যে বিক্রি করার সময়টা, সেই সময়টা তাদের এখন না বিক্রি করলে তার টাকাটা তারা ক্যাশ করতে পারবে না। সেকেন্ডারি একটি বিষয় হলো যে আমাদের অনেক বিজনেসম্যান আমার জানা মতে তারা বর্তমানে রমজান মাসটা অনেকে ইদানিং উমরা হজে কাটান, দেশের বাইরে থাকেন। এই সময়টায় অনেক ব্যবসায়ী একটু ইনঅ্যাক্টিভ থাকেন, যার ফলে মার্কেটটা এখন যে অবস্থায় আছে অত্যন্ত ভালো আছে। আমি আশাবাদী যে ঈদের পরে মার্কেট আর একটু মোমেন্টাম হবে। আর যে কথাটা বলছিলেন যে বাজেটে অনেক কিছু চাওয়ার ছিল, বিশেষ করে সবচেয়ে একটি বড় ব্যাপার ছিল যেটা হলো যে কর্পোরেট ট্যাক্স রেট সরকার টোটালি টাচ করেননি। এটা সকলেরই একটা ডিজায়ার ছিল যে কর্পোরেট ট্যাক্স রেট কমলে কিন্তু স্টক মার্কেটের পজিশনটি আরো বেটার হতো। তবে জানি না, বাজেট এখনো পাস হয়নি, পার্লামেন্টে ডিসকাশন চলছে। অর্থমন্ত্রীকে আমি আজকেই পত্রিকায় একটু ইন্ডিকেশন দেখলাম যে উনি কিছুটা নমনীয় ভাব প্রকাশ করেছেন। আমার মনে হয় কিছু চেঞ্জ উনি আনতে পারে, আমরা আশাবাদী। আর এছাড়া আমরা যদি পুঁজিবাজারের দিকে একটু ঘুরে তাকাই, যে আমরা 2010 সালে যেহেতু পুঁজিবাজার ধস নেমেছিল এবং 2011 সালে কিন্তু একটা বড় সংকট ছিল পুঁজিবাজারে, এবং সেই সংকটটা কাটিয়ে উঠতে পুঁজিবাজারের উন্নয়নের জন্য অনেক ধরনের সংস্কার কাজ আমরা দেখেছি কয়েক বছরে হয়েছে। এবং তারপরেও কিন্তু আমরা দেখছি যে IMF এর একটা প্রতিবেদন এসেছে, সেখানে তারা বলছে আমাদের দেশের পুঁজিবাজারটা এখনো অনেকটা দুর্বল। এবং তারা আরেকটা বিষয় এখানে বলেছে যে 3টি উৎস থেকে অভ্যন্তরীণ বিনিয়োগের যোগান আসতে পারে। 3টি উৎস তারা বলেছেন যে ব্যাংক খাত, বন্ড বাজার এবং পুঁজিবাজার। তবে আমরা যদি এই 3টি খাতের দিকে তাকাই, ব্যাংক খাতটা যদি আমরা বলি, সেক্ষেত্রে যদিও আমরা ব্যাংকের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট, তারপরেও আমরা দেখি কিন্তু দেশের ব্যাংকিং খাত যথেষ্ট প্রস্তুত নয় এখন এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে। এছাড়া বন্ড বাজার তো ধরতে গেলে নেই, এছাড়া পুঁজিবাজারকে তো আমরা দুর্বল বলছি। তো সেক্ষেত্রে আসলে এটা কিভাবে সম্ভব বলে আপনি মনে করছেন? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে ভেরি ম্যাটেরিয়াল কোশ্চেন। যে আমাদের পুঁজিবাজারের, প্রথম আসি পুঁজিবাজারের বিষয়টা, আমাদের পুঁজিবাজার কিন্তু ডে বাই ডে অনেক ডেভেলপ করেছে। এখন পুঁজিবাজার যেভাবে ট্রানজেকশন হয়, একটি লোক দেশের বাইরে থেকেও আমাদের পুঁজিবাজারে শেয়ার কিনতে পারে, বিক্রি করতে পারে অল ওভার দি ওয়ার্ল্ড, এবং পুঁজিবাজার কিন্তু গ্লোবালাইজ এরিয়াতে চলে যাচ্ছে। কাজে আমাদের পুঁজিবাজারের এবং CDBL সহ সমস্ত ট্রানজেকশন যেহেতু অনলাইন বেস, এটা কিন্তু আমাদের যুগোপযোগী। আর তারপরেও আর অনেকগুলো নীতিমালার সংস্কার চলছে। যেমন আমরা দেখলাম যে গত 2 দিন আগেই IPO রুলসও অ্যাপ্রুভ হলো।
এইভাবে আমার মনে হয় যে ক্রমান্বয়ে আইনগুলো ঠিক করা হলে আমার মনে হয় পুঁজিবাজার একটা শেপে চলে আসবে। সেকেন্ডলি আসি ব্যাংকের কথাটা। আমাদের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে যদি বলেন, অনেকে এক বাক্যে বলে যে আমাদের ব্যাংকিং এনভায়রনমেন্ট ভালো না। আমি এই কথাটার সাথে একমত নই। আমাদের দেশে যে প্রাইভেট ব্যাংকগুলো আছে তারা দে আর ভেরি মাচ ইকুইপড এবং ভেরি মাচ ভাইব্রেন্ট, এবং তারা এখন ওয়ার্ল্ডের উন্নত দেশের বড় বড় ব্যাংকের সাথে ট্রানজেকশন করার মতো প্যারালালে আছে, এবং তারা যে ধরনের সফটওয়্যার বর্তমানে ব্যবহার করছে এটা আনবিলিভেবল। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সফটওয়্যার আমাদের অনেক ব্যাংক ব্যবহার করছে। কিন্তু প্রবলেমটা হলো সরকারি ব্যাংকগুলোতে, যেখানে সরকারের ব্যাংকগুলো থেকে যারা লোন নেয়, লোনের টাকা ফেরত দেয় না, এবং হাজার হাজার কোটি টাকা এই যে আনসেটেল অবস্থায় পড়ে আছে, লোন ডিফল্টার হয়ে আছে। এই বিষয়টা সরকার যদি রিকভারি করতে না পারে তাহলে ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা থাকবে। মোরওভার সরকার আবার বাজেটে কি করছে, এই সকল ব্যাংকগুলোকে আবার ক্যাপিটাল রিপ্ল্যানিশ করতেছে, আরো ক্যাপিটাল দিচ্ছে, কাদের টাকা? গরিবের টাকা। বিনিয়োগ নিয়ে আরো আলোচনা করব, আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। বিরতির পর আবারও আমন্ত্রণ ব্যবসাপতি সারাদিনে ফিরছে আলোচনায়। বিরতিতে যাবার আগে আপনার সাথে আলোচনা করছিলাম আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগের যোগান আসার ব্যাপারে। আপনি এই ব্যাপারে বলছিলেন। আমি এই ব্যাপারে যেটা বলতে চাচ্ছি এখন, যে আমাদের দেশের বন্ড মার্কেটটা আমি মনে করি যে টোটালি ইম্যাসিউট অবস্থায় আছে। বন্ড মার্কেট সম্পর্কে আমরা জানি না, অথচ সমস্ত ওয়ার্ল্ডে বন্ড মার্কেট একটি ভাইব্রেন্ট প্রোডাক্ট। আমাদের দেশের বন্ড মার্কেট বলতে আমরা সঞ্চয়পত্রকে চিনি, সরকারি বন্ডের মধ্যেই সবাই বিনিয়োগ করে। আর অন্য কোনো লিস্টেড কোম্পানি তাদের যে বন্ড থাকবে সেখানে ইনভেস্ট করলে ইনভেস্টররা যে একটা ফিক্সড ইন্টারেস্ট পাবি, গ্যারান্টেড ইনকাম, সেই বিষয়টা কিন্তু ইনভেস্টরদেরকে আকৃষ্ট করতে পারে, বিশেষ করে স্মল ইনভেস্টরদেরকে। আমাদের দেশে বন্ড মার্কেটটার দিকে তাকানো দরকার এবং এটাকে ভালো করা দরকার, যেহেতু এটাতে রিস্কও অনেক কম। হ্যাঁ, রিস্কও অনেক কম, একটা মিনিমাম ইনকামের একটা গ্যারান্টি থাকে। আর শেয়ার মার্কেটের ডেভেলপমেন্টের পাশাপাশি বন্ড মার্কেট এবং আমাদের টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে আমাদের দেশের ইনভেস্টমেন্টের পজিশন বেটার হবে। এবং আমি কিন্তু এক্ষেত্রে একটু বলতে চাই যে আমাদের বিনিয়োগের যে সুযোগটার কথা আমরা বলছিলাম, আমাদের দেশে কিন্তু আসলে বিনিয়োগের সুযোগ রয়েছে, কিন্তু এই যে বিনিয়োগের যে পরিবেশ দুর্বলতার কথা রয়েছে উঠেছে, এবং অনেকে কিন্তু এই ব্যাপারে বলছেন, এ ব্যাপারেও কিন্তু এক ধরনের দুর্বলতা আমাদের দেশে রয়েছে। তবে সুযোগের ব্যাপারে আমি আপনাকে বলতে পারি, যেমন স্যামসাং, অ্যাডিডাস, টাটার মতো যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছেন তারা কিন্তু আমাদের দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু এই পরিবেশগত দুর্বলতার কারণে কিন্তু এটা পিছিয়ে যাচ্ছে, এটার অগ্রগতি হচ্ছে না। এ ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে আমি আপনাকে বলতে চাই, দেখেন, একসময় জাপানে অনেক ইন্ডাস্ট্রি ছিল, আজকে জাপানে কোনো ইন্ডাস্ট্রি নাই। তারা চলে আসছে যেখানে চিপ লেবার আছে, তারা চলে আসে চায়নাতে এসে তারা ইন্ডাস্ট্রি করেছে। ওই শিল্পপতিরা চায়না থেকে প্রোডাক্ট তৈরি করতেছে এবং তাদের তদারকিতে হচ্ছে। আমাদের দেশে সবচেয়ে বড় বেনিফিট হলো আমাদের দেশে চিপ লেবার। এত চিপ লেবার পৃথিবীর কোথাও নাই। আমাদের দেশের এই চিপ লেবারকে আমরা কাজে লাগাইতে পারছি না। অথচ দেখেন, আমাদের দেশে এখন একটা প্রস্তাব উঠছে যে আমাদের দেশ থেকে শিল্পপতিরা বিদেশে বিনিয়োগ করবে। হয় আমাদের দেশে বিনিয়োগ করার কত স্কোপ রয়ে গেছে। আমাদের দেশে এত মানুষ বেকার আছে, আমাদের দেশে ইন্ডাস্ট্রি না করে তারা বাইরে কেন বিনিয়োগ করবে? আরেকটি বিষয় হলো, আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ওয়েতে দেশে বাইরে চলে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে এনবিআর এর উচিত হলো রোধ করা। আমাদের দেশে টাকা কেন বিদেশে যাবে? বরং আমাদের দেশের এনভায়রনমেন্টটাকে ডেভেলপ করে দিয়ে এই দেশেই যেন মানুষ ইজিলি ব্যবসা করতে পারে। এবং অনেকে কিন্তু এ ব্যাপারে বলছেন যে বিনিয়োগ পরিবেশ না থাকার কারণে বিদেশে টাকা পাচার হচ্ছে। বিনিয়োগ পরিবেশের মধ্যে মেইন অবস্ট্রাগল হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইলেকট্রিসিটির প্রবলেম। আপনি জানেন যে আমাদের পাওয়ার প্রবলেম, কমিউনিকেশন প্রবলেম, এই প্রবলেমগুলোর দিকে সরকার তাকাচ্ছে না তা না। সরকার কিন্তু যেমন পদ্মা ব্রিজের মতো আরো বড় বড় ইনফ্রাস্ট্রাকচার সরকার তৈরি করছে। এই ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি, প্রয়োজন বোধে আমি মনে করি লং রানের লোন নিয়ে হলো আমরা রাতারাতি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলো করে ফেলতে হবে। ইলেকট্রিসিটি প্রবলেম, পাওয়ার প্রবলেম, কমিউনিকেশন প্রবলেম যদি আমরা দূর করে ফেলতে পারি, ফরেন ইনভেস্টমেন্ট এবং আমাদের দেশের ইনভেস্টররা এদেশে হিউজ পরিমাণ ইনভেস্ট করবে। এবং এই পয়েন্টটা আপনাকে আমি বলে রাখি, সরকার যে 7.4 আমাদের জিডিপি গ্রোথ রেট টার্গেট করেছে, এটাকে যদি অ্যাচিভ করতে হয়, এটার একমাত্র আপনার উইল হলো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট ক্যান জেনারেট আপনার নিউ রেভিনিউ, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। কাজে ইনভেস্টমেন্টের দিকে যদি আমরা কনসেন্ট্রেট করতে না পারি তাহলে 7.4% গ্রোথ রেট সরকার কিন্তু এখানে বিদেশি বিনিয়োগের ব্যাপারেও জোর দিচ্ছেন। আমরা দেখেছি সরকার বিদেশি বিনিয়োগের কথা বলছেন, তারা নতুন করে ভাবছেন কিভাবে এটা বাড়ানো সম্ভব। এ ব্যাপারে আপনার কাছে কি মনে হয় যে এই উদ্যোগটা কেমন হবে? হ্যাঁ, বিদেশি বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে আমাদের দেশে
আরো অনেক প্রোগ্রেসিভ হওয়া দরকার। দেখেন, আমার মনে হয় যে বিদেশি বিনিয়োগ আমাদের, বিশেষ করে ঢাকা স্টক মার্কেটে আমি রিপোর্ট দেখলাম যে সেখানে আমাদের বিগত দিনগুলির তুলনায় বর্তমানে বিদেশি বিনিয়োগ কিন্তু অনেক বেড়েছে। অনেক বেড়েছে মানে কি, রীতিমতো ডাবল হয়ে গেছে। এই প্রথম আমি দেখলাম যে আমাদের বিদেশি বিনিয়োগ 750 থেকে 800 কোটি ডলার নেট ইনভেস্টমেন্ট আছে। দ্যাট ইজ হলো তাদের বাই সেলের নেট আপ করলেও এই পরিমাণ আছে। তার মানে বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশের স্টক মার্কেটে আসতে চায়। আমরা যদি এখানে তাদেরকে আনতে পারি, আর সরকার যদি আমাদের সমস্ত আইন কানুনগুলোকে তাদের জন্য একটা সুন্দর পজিশনে রাখে এবং লং রান বেস করে তৈরি করে, তাহলে ফরেন ইনভেস্টমেন্ট আসবে। মোরওভার আমাদের দেশের শিল্পপতিদেরকেও আমাদের দেশে ধরে রাখতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো এখন আমাদের একটাই টার্গেট হওয়া দরকার, আমরা কি করে ইনভেস্টমেন্ট সাইডটাকে আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের ইকোনমি কিন্তু ভাইব্রেন্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা বাজেট নিয়ে আরো আলোচনা করব। আমাদের একটা বিরতির সময় হয়েছে, একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ব্যবসাপাতি সারাদিনে। বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম আমাদের আজকের অতিথি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের অ্যাডিশনাল এমডি আব্দুল হামিদের সাথে। আবারও ফিরছে আলোচনায়। বিরতিতে যাবার আগে আমরা বাজেট নিয়ে আলোচনা করছিলাম, পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম। আমরা কিন্তু দেখেছি বাজেটে ব্যাংকের আমানতের উপর আবগারি শুল্কের হার বাড়ানো হয়েছে, আবার পাশাপাশি প্রস্তাব করা হয়েছে আর কি, এবং পাশাপাশি সঞ্চয়পত্রের সুদের হার কমানোর কথাও বলছেন। তো সাধারণ জনগণের উপর যে ধরনের একটা বড় প্রভাব ফেলবে, যে ব্যাংকে টাকা রাখলে যেহেতু আবগারি শুল্ক হার বাড়ানো হচ্ছে, ব্যাংকের টাকা রাখা থেকে পিছিয়ে আসবে, আবার সঞ্চয়পত্রের সুদের হার কমলে সেখান থেকেও তারা ফিরে আসছেন। তাহলে আপনার কাছে কি মনে হয় যে তারা কি পুঁজিবাজারের দিকে আগ্রহী হতে পারে কিনা বিনিয়োগের ক্ষেত্রে? হ্যাঁ, মানে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় এই আবগারি শুল্ক। এখানে একটি বিষয় বলে রাখি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং এনবিআর অত্যন্ত টেকনিক্যালি আবগারি শুল্কটাকে কোথাও কোথাও 60 থেকে 70% বাড়িয়ে, কোথাও কোথাও 100%-এর উপরে বাড়িয়ে জনগণের মধ্যে একটা খুব ডিসকাশনের জন্য একটা ওয়ে তৈরি করে দিয়েছেন। হয়রাস আমরা দেখেছি বাজেট ডিসকাশনের মূল ডিসকাশন ছিল ভ্যাট নিয়ে। ভ্যাট নিয়ে এমন হয়েছে ব্যবসায়ীদের সাথে এনবিআর এর অনেকটা খারাপ পজিশনও ক্রিয়েট হয়ে গিয়েছিল। এখন একটা বিষয় দেখার বিষয় যে ভ্যাট হলো আমাদের টোটাল রেভিনিউ কালেকশনের 64%, আর ডাইরেক্ট ট্যাক্স হলো 36%। ডাইরেক্ট ট্যাক্স হলো ট্যাক্সের মূল যে ডিফিনিশন, অর্থাৎ হায়ার ইনকাম লোকদের ইনকামটা গরিবের কাছে চলে যাবে এবং হায়ার ইনকামদের লোকদের থেকে ট্যাক্স নিয়ে আমরা গরিবদের মধ্যে সেটা বিলি করব, দ্যাট ইজ হলো তাদের ডেভেলপমেন্টের কাজ করব। এখানে ভ্যাট হওয়ার কারণে ভ্যাটটা কিন্তু সরাসরি অ্যাটাক করতেছে অল কনজিউমারকে, অল সাধারণ মানুষকে, এবং সাধারণ মানুষ কিন্তু তার জন্য এফেক্টেড, তাদেরকে রক্ষা করা যাচ্ছে না। তাহলে যারা ধনী লোক তাদের উপরে আমরা ট্যাক্সের যে মূল ডিফিনিশন, মূল বেস, ট্যাক্সের যে ফাউন্ডেশন, সেই কনসেপ্ট থেকে দূরে যেয়ে আমরা এখন ট্যাক্সটাকে চার্জ করে দিচ্ছি সাধারণ জনগণের কাছে। এটা আমি মনে করি রিভার্স হওয়া উচিত ছিল। ট্যাক্স হওয়ার কথা ছিল 64% আর ভ্যাট হওয়ার কথা ছিল 36%। এটা হলো কেন একটু বলি। এটা হলো যে ভ্যাট কালেকশন করা সরকারের জন্য অত্যন্ত ইজি ব্যাপার, কারণ ভ্যাট যে প্রোডাক্ট কিনবে সাথে সাথে অটোমেটিক্যালি পে করতেছে, সরকার পেয়ে যাচ্ছে। বাট ইনকাম ট্যাক্স কালেকশন করা সরকারের জন্য কঠিন কাজ। আমি এই জায়গাটায় মনে করি যে সরকার আজকে ব্যাংকিং চ্যানেলে যে আবগারি শুল্ক চার্জ করেছেন, এটা করার ফলে মানুষকে এই নিউ টেকনোলজির ভিতরে ঢোকা থেকে সরকার মনে হয় বাধা দিচ্ছেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না, কেননা মানুষ ব্যাংকিং চ্যানেলে আসবে, ইভেন পেপারলেস ট্রানজেকশন হয়ে যাবে অল। যদি এরকম এনভায়রনমেন্ট হয় তাহলে সরকারের কাছে কিন্তু ভ্যাটের মতো সকল অস্ত্র চলে যাবে। সরকার কিন্তু তখন প্রতিটি মানুষের অল ট্রানজেকশন, অল ইনকাম, অল এক্সপেন্ডিচার তার সফটওয়্যারের মধ্যেই পাবে। সেই সিচুয়েশন যদি আমরা তৈরি করতে পারি তাহলে ইনকাম ট্যাক্স কিন্তু চার্জ করা এত ইজি হবে, যেটা বহির্বিশ্বে আছে। ইনকাম ট্যাক্স সবই অ্যাডসোর্সে, দ্যাট ইজ যেখানে ইনকাম জেনারেট হচ্ছে সেখানে ট্যাক্স চার্জ হয়ে যাচ্ছে। আমাদের দেশে সেটা আমরা করতে পারি নাই। আমরা যদিও এখন ডিজিটাল ওয়ার্ল্ডে যাচ্ছি, যদি আমরা ফুল ডিজিটাল ওয়ার্ল্ডে চলে যেতে পারি, আমার সকল ট্রানজেকশন যদি ব্যাংকিং বেস, চ্যানেল বেস হয়, তখন কিন্তু এটা সমস্যা থাকবে না। আর এই সরকার যে কথাটা করেছে আবগারি শুল্ক, আবার মনে হয় সরকার এটা রাখবে না, এটা তুলে দিবে। শেষ পর্যায়ে চলে এসেছে, আমরা আশা করব সরকার এই দিকটা বিবেচনা করবে, সাধারণ মানুষের কথা আবগারি ভাববে। শুল্ক সাধারণ মানুষকে হিট করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।